সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস অন্যান্য শিরোনামগুলো। এবারে বিস্তারিত। লন্ডন বৈঠকের মধ্য দিয়ে দেশের নির্বাচনী অচলাবস্থা কাটলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকারের সামনে কিছু চ্যালেঞ্জ থাকলেও অসম্ভব নয়। তবে তার জন্য নির্বাচন কমিশনকে মুখ্য ভূমিকা নিতে হবে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকেরা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতিতে আলোচনার তুঙ্গে জাতীয় সংসদ নির্বাচন। দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক থেকে রোজার আগেই নির্বাচনের আভাস মিলেছে। এর মধ্য দিয়ে কাটল নির্বাচন নিয়ে দীর্ঘ সময় ধরে চলা অচলাবস্থা। ভোটার লিস্ট তৈরি করা, নির্বাচনী সীমানা নির্ধারণ ও রাজনৈতিক দলের নিবন্ধন করতে কয়েক মাস সময় লাগতে পারে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে অভ্যুত্থান সম্পর্কিত বিচার কাজ শেষ করতে সময় লাগবে আরও। তাই বড় সংস্কারগুলোকে নির্বাচিত সরকারের হাতে দিয়ে ছোট কিছু সংস্কার করে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন করা সম্ভব বলে মনে করছেন তারা। মধ্য এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন, সেখান থেকে 2 মাস এগিয়ে যাচ্ছে নতুন একটা তারিখ। কাজে সবার সঙ্গে আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন করা, কারণ নির্বাচন মানে হচ্ছে কনসেনসাস, ঐক্যমত। দেশে ফিরে এসে হয়তো ডক্টর ইউনূস অন্যদের সাথে কথা বলে এই তারিখটা ঠিক করবে। তো তারিখটা যাই হোক, তারিখটা আমার মনে হচ্ছে যে সেটা এপ্রিলের আগেই হবে। তবে বিশ্লেষকরা বলছেন জাতীয় নির্বাচনের আগে সরকারের সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। কোন সরকারের অধীনে নির্বাচন হবে, সেটা কি অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার হবে, না কোন সরকার হবে, সেই বিষয়টা ঠিক করতে হবে। এই সব কিছুকে এক জায়গায় এনে নির্বাচন কমিশনের এই কাজগুলো করা তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে, বাট অসম্ভব না। এদিকে নির্বাচন পর্যবেক্ষকরা মনে করছেন বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। তারেক রহমান ডক্টর ইউনূসের বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন কমিশন, সরকার ও ভোটার সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলেরই দায়িত্ব বাড়ল বলে মনে করেন তারা। রাজনৈতিক দলগুলিকে আমি মনে করি যে তাদের ঘাড়ে কিন্তু একটা বড় দায়িত্ব এসে পড়লো। তারা একটা ডেট ঠিক করলো, যে ডেটে সবার মনে হলো, আমার যে সবার মত আছে, এখন কারো দ্বিমত দেখিনি, সেই মতে করতে হলে শুধু অন্তর্বর্তী সরকারের কোনো স্টেক নেই, স্টেক জনগণের এবং রাজনৈতিক দলগুলির, যারা দায়িত্বভার গ্রহণ করবে, শাসনভার পরিচালনা করবে, তাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। তবে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতেই নির্বাচনের তারিখ, সংস্কার ও বিচারের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার তাগিদও দিয়েছেন নির্বাচন ও রাজনীতি বিশ্লেষকরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশের স্বার্থে রাজনীতিতে সমঝোতার মনোভাব নিয়ে এগিয়ে এসেছে বিএনপি। এ কারণে ডিসেম্বরের পরিবর্তে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সম্মত হয়েছে দলটি। নেতারা বলছেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর মানুষ এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে তফসিল ঘোষণার পর পরিধি ছোট করে এনে শুধুমাত্র রুটিন কাজ চালিয়ে যেতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। ফজলে রাব্বি, সৌরভের রিপোর্ট। লন্ডন বৈঠকের বার্তায় কাটল নির্বাচন নিয়ে ঢাকার রাজনৈতিক অচলাবস্থা। ভোটের দিনক্ষণ পুনর্নির্ধারণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সরকারের তরফে। বিএনপি নেতারা বলছেন নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে তাদের দল। তবে নির্বাচনী তফসিল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে ফিরবে সত্যিকারের স্বস্তি। নির্বাচন কমিশন সরকারের সাথে আলোচনা করে ইলেকশনের ডেট ডিক্লেয়ার করে তফসিল ঘোষণা করে। তো অলরেডি সরকার বলে দিয়েছে যে আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দেব তফসিল ঘোষণা করার জন্য। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে, এরকম একটা ঘোষণা যতদিন নির্বাচন কমিশনের তরফ থেকে না আসবে ততদিন পর্যন্ত এই আলোচনার ফলটা পাওয়া যাবে না। এটার জন্য আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। এই দুই নেতা বলছেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। আমরা রাজনীতি করি জনগণের জন্য, দেশের জন্য। এখানে বৃহত্তর স্বার্থে কম্প্রোমাইজ করতে হবে, এটাই নিয়ম। এটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমরা সরকারের সমস্ত পদক্ষেপকে, গণতান্ত্রিক পদক্ষেপকে আমরা সহায়তা করব। যেদিন থেকে তফসিল ঘোষণা হবে সেদিন থেকে এই অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করা উচিত, আমি এটা মনে করি। বিএনপি এমন একটা দল, তারা
বিশ্বাস করে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। সেজন্য বিএনপি একেবারে তৃণমূল থেকে উপর পর্যন্ত আমরা প্রস্তুত আছি। রাজনৈতিক ঐক্যে যেভাবে ফেসিবাদের পতন হয়েছে সেইভাবে নির্বাচনী বৈতরণী পার হতে চান বিএনপির কেন্দ্রীয় নেতারা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। লন্ডনের প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছিল লন্ডন বৈঠকে তা দূর হয়েছে। তবে এনসিপি বলছে জুলাই হত্যার বিচার সংস্কার না হলে শুধুমাত্র নির্বাচনে পূরণ হবে না জন আকাঙ্ক্ষা। মাজহারুল ইসলামের রিপোর্ট। নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে দেশের রাজনীতিতে ছিল টানাপোড়েন। বারবার প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক আলোচনা কোনো কিছুই যখন সফল হচ্ছিল না, তখন অচল অবস্থা কাটল লন্ডনের বৈঠকে। রাজনৈতিক দলের নেতারা বলছেন অনিশ্চয়তার কালো মেঘ কেটে গেছে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠকে। এই বিষয়টাই ছিল, তার সাথে অন্যান্য এজেন্ডাও ছিল। অনেক এরকম ভয় পাচ্ছিল যে নির্বাচনটা হবে কি হবে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে একদম ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন গতকালকের পরে 1200 মধ্যে এই সংখ্যাটা নাই। এর একটা বিরাট অ্যাচিভমেন্ট, আমি এটাকে ইতিবাচকভাবেই দেখছি। বৈঠকটা যেটা হচ্ছে যে একটা ন্যূনতম দূরত্ব, সংকট, একটা অনিশ্চয়তা যেটা ছিল সেটা চলে গেছে আর কি। যে না, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির একটা দূরত্ব আছে বলে যেটা কয়েক মাস ধরে বলা হচ্ছিল, সেটা এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সব পক্ষ ফিল করছে যে এটা এখন আর এক্সিস্ট করে না। দলগুলোর নেতারা জানান নির্বাচন, বিচার ও সংস্কার নিয়ে যেসব অভিযোগ আছে তা দূর হতে পারে জাতীয় নির্বাচনের আগে আলোচনার মাধ্যমে। নির্বাচনের আগে সংস্কারটা হওয়া উচিত এবং কি পদ্ধতিতে হবে সেটা নিয়ে আমরা সকল পক্ষ মিলে আলোচনা করা যাবে, গণভোট না গণপরিষদ না অন্য কোনোভাবে, কিন্তু নির্বাচনের পরে এটা করার কোনো সুযোগ নাই। যদি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং ইসি পুনর্গঠন ইত্যাদির সাপেক্ষে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি আগেও ছিল না, এখনও নাই। আমরা দেখতে চাইবো যে এগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা। সংস্কার করে বিচারের কাজ দৃশ্যমান করে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। আমরা আশা করব নির্বাচন কমিশনের এ ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে এবং সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে। ঐক্যমত হয়ে গেলে আমার আর কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে আমাদের বিভেদ যেন শত্রুদেরকে জায়গা করে না দেয়। তারা বলছেন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সবার প্রত্যাশা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এক্ষেত্রে নির্বাচন কমিশনকেও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। ওনারা আগামী কয়েক মাসের ভিতর রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন, বসে ওনাদের ট্রাস্ট, আস্থা অর্জন করবার জন্য চেষ্টা করবেন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচন এগিয়ে আনা একটি দলের প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ অনুরাগের ইঙ্গিত বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিদেশে বসে যৌথ বিবৃতি দেওয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছে দলটি। শনিবার দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সই করা এক বিবৃতিতে এই মন্তব্য করা হয়। বিবৃতিতে বলা হয় 13 জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে, জামায়াতে ইসলামী এটাকে খুবই স্বাভাবিক মনে করে। হাসপাতালের অস্থায়ী কর্মচারীরাই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালকে বানিয়েছে মাদকের আখড়া। এ নিয়ে রিপোর্ট করার পর এবার হাসপাতালে মাদক কারবারের ছবি নিউজ 24-এর হাতে। এমন অস্বাস্থ্যকর পরিবেশের ব্যর্থতার দায়ও স্বীকার করে নিয়েছেন ভারপ্রাপ্ত পরিচালক। বাকিটা জানাচ্ছেন মাসুদ আল আবুরি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের এই জায়গাটিতে বসেই মাদক নেওয়া হতো এবং নিউজ 24-এর সেসব ছবি প্রচারের পর এই জায়গাটি পরিষ্কার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া আমাদের হাতে এসেছে কারা এখানে বসে মাদক নিত সেসব ছবিও। হাসপাতালে এভাবেই চলে মাদকের কারবার। তবে মাদক নিচ্ছে কারা তা নিয়ে নিউজ 24-এর অনুসন্ধান। ছবিতে মাদক নেয়াদের একজন জুলাই আহত ভর্তিদের বিরুদ্ধে মাদকের কারবার নিয়ে অভিযোগ করেন, কিন্তু সে নিজেই মাদক নেওয়া অবস্থায় ধরা খেলো ক্যামেরায়। তো 10-11টার দিকে ওদের গন্ধ পাওয়া গেছে, মানে যেমন গাঁজার গন্ধ বা এরকম বিভিন্ন রকম নেশার গন্ধ থাকে না। তো ওরা সম্ভবত ওই যে সিঁড়িতে বসে, তো এদিকে আপনার গন্ধে পুরো হসপিটাল ঘুরে যায়।
এবার হাসপাতাল কর্তৃপক্ষের মুখোমুখি নিউজ 24। এইটা বলছে একজন নাকি স্যার জুলাই যোদ্ধার শিওর না, একজন নাকি হসপিটালে আহত একটা কারোর জন্য নিচে দেখলাম তার কাছে কমিশনের মধ্যে একজন আউটসোর্স, একজন হৃদয় হাসপাতালের অস্থায়ী কর্মচারী, অন্যজনও হাসপাতালের ওয়ার্ড বয়, তবে নাম জানাতে রাজি হননি কেউ। এমন অভিযোগের বিষয়ে হাসপাতালে ভর্তি জুলাই আহতরা বলেন, মাদকের সাথে জুলাই যোদ্ধাদের নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অপপ্রচার দুঃখজনক। এটার সাথে জড়িত হাসপাতালের স্টাফেরা করি না, আমরা মাদক পান করা ব্যক্তি না, কারণ কি আমরা দেশের জন্য যে মিথ্যা এলিগেশন দিলে যদি এটা প্রমাণ লাগবে, সেই প্রমাণটা তো তাদের হাতে নেই। এদিকে হাসপাতালে মাদকের আখড়া নিজেদের ব্যর্থতা স্বীকার করেন ভারপ্রাপ্ত পরিচালক। ওইটা তো অবভিয়াসলি আমাদের ব্যর্থতা, আমরা জানতাম না, এটাও আপনার রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারছি। কয়েকদিনের অনুসন্ধানে জানা যায়, হাসপাতালের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জুলাই আহতরা সোচ্চার হলেও হাসপাতালের নিয়ন্ত্রণ নিতে চায় তারা। টেন্ডার নিয়ন্ত্রণ, অনিয়ম আর দুর্নীতি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। আউট ইনকাম মধ্যে যেটা মানে সরকার থেকে তো একটা বেসিক দিচ্ছে, এই বেসিকের বিকল্পভাবে তারা আরেকটা রাস্তা পাবে, যেটা হচ্ছে সাধারণ জনগণের থেকে কিছু অর্থ হাতিয়ে নেওয়া, সেটা আমাদের কারণে তারা পাচ্ছে না। আমরা যদি ক্যান্টিন দর করে রাখতাম তাহলে আমরা এই জায়গায় থাকতাম নাকি? তাহলে আমরা উপরের লেভেলে যেতাম না। আপনারা জানেন যে আর একটা জিনিস স্ট্যান্ডার্ড লয়ে বাজি করে তারা কেমনে কেমনে উপরে উঠে, তাহলে তো আমরা ওই উপরে উঠতে পারতাম না। তাহলে আমাদেরকে কিভাবে এলিগেশনটা দিতেছে তারা? সেই কারণে আমাদের সাথে এই মানে এইভাবে সংঘর্ষে জড়িয়ে যাওয়া, আর এটাই হচ্ছে মেন সূত্রপাত। কাজে এই ওদের ওইটা আমার মনে হয় একদমই ঠিক না। তবে এসবের অবসান চান রোগীরা। প্রত্যাশা হাসপাতাল চলুক হাসপাতালের নিয়মে। গত 28 মে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যে হামলার ঘটনা ঘটে, এরপর বন্ধ হয়ে যায় হাসপাতালটি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এর নেপথ্যের কারণ। দুর্নীতি আর টেন্ডার নিয়ে একে অপরকে দোষারোপ করছেন হাসপাতাল কর্তৃপক্ষ, দোষ দিচ্ছেন জুলাই আহতদের বিরুদ্ধে, আর তারা দোষ দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। র্যাবের পোশাক পরে ফিল্মি স্টাইলে রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে জিম্মি, তারপর তার কাছ থেকে ছিনিয়ে নেয় কোটি টাকা। শনিবার সকালে উত্তরার 13 নং সেক্টর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি, নগদ এজেন্ট যারা টাকা বহন করছিল, সেই 4 জনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে নগদ এজেন্টদের পত্রত করে, তারপর টাকা ভর্তি ব্যাগ সহ 3 জনকে গাড়িতে তুলে নেয়। ঘটনা বেগতিক দেখে পালিয়ে যায় এজেন্টদের আরেকজন। ঘটনার প্রায় 30 মিনিট পর ছিনতাইকারীরা তাদের উত্তরা 17 নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়। ঘটনার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। অভিযোগ নিয়ে থানায় আসেন ভুক্তভোগীরা। আমার 3 জনকে 4 জন ছিল, 4 জনের কাছে ব্যাগ ছিল। একজন পালাইতে নিয়েছিল কিন্তু পালাইতে পারে নাই, আরেকজন দৌড়ায় গিয়ে অফিসে নিয়ে গিয়ে লোকজন ডেকে আনতেই এরা আমার যে বাকি 3 জন ছিল এই 3 জনকে নিয়ে মাইক্রোতে উঠায় নিয়ে চলে গেছে। চলে যেয়ে আমার প্রায় তাও আধা ঘন্টা 1 ঘন্টা হবে, তাই না? এরকম পরে আমরা খবর পাইছি যে ওদেরকে 17 নম্বর সেক্টরে ফালাই দিয়ে গেছে। এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নগদের 4 এজেন্টকে। চলছে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ। ঘটনাটি হচ্ছে যে আন্ডার ইনভেস্টিগেশন এখন। তো যতক্ষণ পর্যন্ত না আমাদের এই রহস্যটা উন্মোচন হয়, ততক্ষণ পর্যন্ত আমরা অনেককেই সন্দেহ করছি, যদিও যেহেতু হয়তো ভ্যালিড এভিডেন্স না যাওয়া পর্যন্ত আমরা সেটা এক্সপোজ করতে পারছি না। তো ইনভেস্টিগেশন হচ্ছে এবং আমাদের খুবই আমরা নিরলসভাবে পরিশ্রম করছি এটার পেছনে। আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা সাকসেসফুল হতে পারব। পুলিশ বলছে এই ঘটনায় ডিস্ট্রিবিউশন হাউজের কর্মকর্তারাও রয়েছেন সন্দেহের তালিকায়। ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশের একাধিক ইউনিট। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এবারে ইসরায়েল ইরান যুদ্ধ প্রসঙ্গ। ইসরায়েলের হামলার জবাবে ফের তেল আবিবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেল আবিব এবং জেরুসালেমের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানের মিসাইল। এতে 4 জন নিহত এবং অন্তত 63 জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় 78 জন নিহত ও 3 শতাধিক আহতের তথ্য দিয়েছে তেহরান। শনিবার ইরানে কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এর বদলা হিসেবে ইসরায়েলে এমন হামলা চালাচ্ছে ইরান। সেই সঙ্গে সতর্ক করেছে ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোর ওপরও হামলা করা হবে।
একদিকে হুঙ্কার, অন্যদিকে ইরানি হামলা থেকে বাঁচতে 2 দফা বাংকারে লুকিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে ইরানকে দিচ্ছেন একের পর এক সবক। এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন বলছে, এমন উত্তেজনাকর পরিস্থিতিতে দেশ ছেড়ে অজানা স্থানে চলে গেছেন নেতানিয়াহু। ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 অভিযান শুরুর পর আতঙ্কে দল বল নিয়ে বাংকারে আশ্রয় নেন নেতানিয়াহু। তবে এবারই প্রথম নয়। গত বছরের অক্টোবরে ইরানের জোরালো হামলায় রীতিমতো দৌড়ে পালাতে দেখা যায় নেতানিয়াহুকে। সে সময় সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। এর আগে গেল নভেম্বরে বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। সে সময়ও বাসায় না থেকে বাংকারে আশ্রয় নেন। তবে এমন উত্তেজনাকর পরিস্থিতিতেই নেতানিয়াহু দেশ ছেড়ে অজানা স্থানে চলে যাওয়ার খবর প্রকাশ করেছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন অনুসারে চ্যানেল 12 নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে 2টি যুদ্ধ বিমান তাকে পাহারা দিয়ে ইসরায়েলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানে নিয়ে যাচ্ছে। সম্ভবত সেটি যাচ্ছে গ্রিসের রাজধানী এথেন্সে। একদিকে হুঙ্কার, অন্যদিকে ইরানি হামলা থেকে বাঁচতে 2 দফা বাংকারে লুকিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে দেন একের পর এক ইরানকে ছবক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, যতদিন লাগে ততদিন এই হামলা চলবে। তাদের চূড়ান্ত লক্ষ্য ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করা। ইরানের হুমকিকে প্রতিহত করার জন্য একটি লক্ষ্যবস্তু সামরিক অভিযান। এই হুমকি দূর করতে যতদিন সময় লাগবে ততদিন এই অভিযান চলবে। নেতানিয়াহুর হুঁশিয়ারি, এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ইসরায়েলের অস্তিত্বই থাকবে না। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি। কারো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 9:45 তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7:15 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। এই সফরে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। মানবাধিকার নিশ্চিত মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, এই জন্য সিপিসি এবং সিআরপিসি অধ্যাদেশ নিয়েও কাজ চলছে। শনিবার আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ 2025-এর প্রাথমিক খসড়ার উপর একটি মতবিনিময় সভায় মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, দেশে বছরে 5 লাখ মামলা দায়ের হয়, এর মধ্যে লিগ্যাল এইডে 35,000 মামলা নিষ্পত্তি হয়। আমরা 3টা টার্গেট করেছি সংস্কার কার্যক্রমের ব্যাপারে। একটা হচ্ছে দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা। সেকেন্ড হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি। আশা করি আমরা আগামী 1 মাসের মধ্যে এটা আমরা আইন আকারে পাশ করতে পারব। আমাদের যে থার্ড লক্ষ্য সেটা হচ্ছে মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া। এই থার্ড লক্ষ্য পূরণ করার জন্যই আমরা আইনগত সহায়তা প্রদান যে সংস্থার অধীনে যেই সংশ্লিষ্ট আইনগুলো আছে সেই আইনগুলোর পরিবর্তন করতে যাচ্ছি। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। দেশে বাড়ছে দারিদ্র্যের হার। চলতি বছরে নতুন করে প্রায় 30 লাখ মানুষ চলে যেতে পারেন দারিদ্র্য সীমার নিচে। অর্থনীতি বিশ্লেষকেরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি এর অন্যতম কারণ। একই সঙ্গে মূল্যস্ফীতির তুলনায় বাড়ছে না মজুরি, ফলে সঞ্চয় ভেঙে খাচ্ছেন অনেকেই। অর্থনীতিবিদরা বলছেন, এই ঝুঁকি সামলাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীও কাজে আসছে না। সব মিলিয়ে চাপের মধ্যে দেশের অর্থনীতি। রিয়াজ সুমনের বিশেষ রিপোর্টে বিস্তারিত। দেশের নিম্ন আয়ের মানুষকে তার মজুরির বড় অংশই খরচ করতে হয় খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না তাদের মজুরি। মূল্যস্ফীতির কঠিন হিসাব বুঝেন না নিম্ন আয়ের মানুষেরা। তবে আয়ের সাথে ব্যয়ের যে বড় একটি ফারাক তৈরি হয়েছে তা হারে হারে টের পাচ্ছেন খেটে খাওয়া মানুষেরা।
বর্তমান যে ইনকাম আমার ফ্যামিলি চলার, আমার ফ্যামিলিতে 4-5 জন লোক আছে। ঘর ভাড়া দিয়ে খাওয়া করে তাতে করে দেখা যাচ্ছে প্রতি মাসে সমান থেকে কোনো মাসে আবার কোনো মাসে 2-4 হাজার টাকা ঋণও থাকতে হয়। আগে ধরেন আপনারা বাসা ভাড়া খাওয়া দাওয়া দিয়া 10,000-15,000 এক্সট্রা থাকতো, কিন্তু 5ই আগস্টের পরে এই জিনিসটা থাকে না। তথ্য বলছে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 10% উপরে। কোনো মাসেই জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার 9% ছাড়ায়নি। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির চেয়ে মজুরি কম হওয়ায় কমেছে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা। দীর্ঘমেয়াদী যদি মূল্যস্ফীতি হয় এবং সেটা যদি আমাদের ক্রয় ক্ষমতার থেকে একটা বড় অংশের মানুষের জন্য কম হারে বাড়তে থাকে, তাহলে কিন্তু আমাদের এটা দীর্ঘমেয়াদে আমাদের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ে। বিশ্বব্যাংক বলছে মূল্যস্ফীতির কারণে বাংলাদেশে এবছর আরও 30 লাখ মানুষ অতি দরিদ্র সীমায় চলে যেতে পারে। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আয়ের সীমা বাড়ানোই যখন বড় চ্যালেঞ্জ, তখন খরায় পড়েছে দেশি বিদেশি বিনিয়োগ। পলিটিক্যাল অনিশ্চয়তা যদি থাকে তাহলে কিন্তু সে দেশে ওই স্থিতিশীলতা আসবে না রাজনৈতিক মাঠে অথবা সামাজিক মাঠে, যার উপর ভিত্তি করে একজন বিনিয়োগকারী তার উদ্যোগ বা উদ্যমের ব্যবহার করতে পারবে। যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না হয়, আপনি ধরেই নেন দেশে কোনো বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না, দারিদ্রতা আরও বেড়ে যাবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নামিয়ে আনার যে প্রত্যাশা করছে সরকার, তার জন্য রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় প্রয়োজন বলেও মনে করেন বিশ্লেষকরা। ক্রমাগত প্রকৃত আয় কমে যাওয়া, দুর্বল শ্রমবাজার আর অর্থনৈতিক কর্মকাণ্ডের মন্থরগতির কারণে এমনিতেই অতি দরিদ্রের হার বাড়ার শঙ্কায় বাংলাদেশ। তারপর রাজনৈতিক অস্থিরতার অনিশ্চয়তা বড় সংকটে ফেলতে পারে দেশের অর্থনীতিকে। তাই কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে আবার একটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি প্রায় শেষ। রোববার থেকে পুরো দমে খুলবে অফিস, আদালত, কলকারখানা। তাই জীবিকার তাগিদে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীমুখী কর্মজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তীব্র গরম ও ট্রেন দেরিতে আসায় কিছুটা ভোগান্তি নিয়ে ফিরতে হচ্ছে যাত্রীদের। তবে গতবারের তুলনায় এবার যাত্রাপথে ভোগান্তি অনেকটাই কম বলছেন যাত্রীরা। এদিকে আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতি হওয়ায় মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পেরেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে যমুনা সেতুর উপর সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের দুই পাড়ে প্রায় 30 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার ভোরে টাঙ্গাইলের যমুনা সেতু থেকে পুংলিং পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়, ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, সেতুর উপর সড়ক দুর্ঘটনার কারণে সারা রাতি সেতু দিয়ে যানবাহন চলাচল ধীর গতিতে হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ সদস্যরা। তিন জেলার সীমান্ত দিয়ে 47 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এর মধ্যে পঞ্চগড়ের মিরগড় এবং তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগঞ্জ সীমান্তে 12 জন, ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে 23 জন এবং লালমনিরহাট সীমান্ত দিয়ে 12 জনকে পুশিন করা হয়েছে। এদিকে নিয়ম মেনে বাংলাদেশিদের ফেরত পাঠাতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আমরা এই ব্যাপারে ভারতকে আমরা ফরেন মিনিস্ট্রিকে জানিয়েছি এবং ভারতে যে আমাদের যে হাই কমিশনার আছে ওনার সাথে কথা না, ওনাকে আমাদের অফিসেও উনি আসছিলেন, ওনাকে বলা হয়েছে ওনাদের আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে। সংবাদে আবার একটি বিরতি নিচ্ছি। আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবার জানাবো খেলার সংবাদ। জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাব্রেরার পদত্যাগ চেয়েছেন নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন। শনিবার রাজধানীর রাওয়া কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচের পদত্যাগের দাবি করেন তিনি।
এদিকে ফুটবলের সার্বিক উন্নয়নের জন্য আগামীতে বাজেট বৃদ্ধি ও খেলাধুলা সামগ্রীর উপর আরোপিত 36% কর কমিয়ে আনার দাবি জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারা পদত্যাগ চাচ্ছি। সিঙ্গাপুর ম্যাচে বাজে পারফরমেন্সের পর আরো একবার কাঠগড়ায় বাংলাদেশের জাতীয় দলের স্প্যানিশ কোচ হেভিয়ার ক্যাভরেরা। দেশের ফুটবল প্রেমীদের বড় একটি অংশ এখন চায় বিদায় নিক এই কোচ। বাফুফের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিনও দিয়েছেন পরিষ্কার বার্তা। তবে বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। আমরা কিভাবে বাংলাদেশের খেলাটা দেখতে চেয়েছিলাম, আমরা কিভাবে খেলোয়াড়দের সাথে খেলা উপহার পেতে চেয়েছিলাম, সেটা একটা প্রক্রিয়া আছে যেটা আমরা ন্যাশনাল কমিটি রিভিউ করবে। রিভিউর সাথে একটা অ্যাসেসমেন্ট হবে, তারপরে আমাদের নেক্সট সিদ্ধান্তটা আমরা আসবে। সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিতরণ নিয়ে দর্শকদের অসন্তুষ্টের বিষয়টিও এড়িয়ে যাননি বাফুফে সভাপতি। খোলাসা করলেন অভিযোগগুলোর উত্তর। প্রযুক্তিকে কোনো ভয় পাওয়া যাবে না, প্রযুক্তিকে কোনো সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের প্রথম ব্যাপারই ছিল যে আমরা ফুটবলটার ভিতরে যতটুকু টেকনোলজি ইনফিউজ করতে পারি আমরা সেটাই সক্ষম করতে চাচ্ছি। এখন সেই পথে যেতে কি দুই একটা ভুল হবে না, নিশ্চয়ই হবে। সেই পথে হাঁটতে গেলে কি কোনো কিছু আনফোরসিন থাকবে না? অফকোর্স থাকবে। একই সঙ্গে ফুটবল অগ্রগতির জন্য 2025-26 অর্থ বছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান তিনি। তাবিদ চান ক্রীড়া সামগ্রীর উপর কর কমিয়ে 36% থেকে 10% নামিয়ে আনা হোক। আমি মনে করি যে এই মিনিমাম ট্যাক্সেশন যদি করা হয় আর ইকুইপমেন্টগুলো যদি ঠিক মতো ইম্পোর্ট করতে দেওয়ার সুযোগ সুবিধা করে দেওয়া হয়, তাহলে সেখান থেকে যে পজিটিভ ইম্প্যাক্ট আসবে খেলোয়াড়দের এবং খেলোয়াড় মানের, সেটার এগেইনস্ট আরো অনেক বেটার রিসোর্স রেভিনিউ ইমেজ গভর্নমেন্টে বিল্ডিং করা হবে। শুধু জাতীয় স্টেডিয়াম নয়, জাতীয় ক্রীড়া পরিষদের কাছে সারা দেশে মানসম্মত আরো 6টি স্টেডিয়াম চান বাফুফে সভাপতি। তখন হবে কি আমাদের ক্লাবগুলো তখন। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। চাকরি হারালেন বসুন্ধরা কিংসের কোচ ভ্যালেরিও তিতা। এএফসি কাপ ও বিপিএল এ বাজে পারফরমেন্সের কারণে তিতাকে বরখাস্ত করেছে কিংস। এর আগে বিপিএল এ কিংসকে টানা 5 বার চ্যাম্পিয়ন করেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। বছরখানেক আগে তার জায়গায় দলের দায়িত্ব নেন তিতা। তবে তার আমলে বিপিএল এর শিরোপা ধরে রাখতে পারেনি কিংস। এছাড়া এএফসি কাপেও নিজেদের চেয়ে দুর্বল দলের সাথে হেরেছে বসুন্ধরা কিংস। কাটাই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।